প্রথমে জানাবো সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত খবর। পিলখানা হত্যা করে যে স্বার্থ হাসিল করেছে ভারত। ভারতের বিরুদ্ধে যে অভিযোগ করল সরকার, জবাবে যা বলেছে ভারত। ওসমান হাদিকে গুলি, যেভাবে পালিয়ে গেছে দুই খুনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটি শুরু করা যাক। পিলখানার মাত্র 36 ঘন্টায় সংঘটিত নারকীয় হত্যাযজ্ঞে 2009 সালে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআর কার্যত নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। প্রশ্ন ওঠে, এটি কি কেবল একটি বিদ্রোহ ছিল, নাকি এর পিছনে ছিল সুপরিকল্পিত একটি ভূরাজনৈতিক অপারেশন? রাষ্ট্রীয় নথি, প্রত্যক্ষদর্শী সাক্ষ্য, সামরিক কর্মকর্তাদের জবানবন্দি, বিদেশি গণমাধ্যম ও ভারতীয় নীতি নির্ধারকদের বক্তব্য মিলিয়ে উঠে আসে এক ভয়াবহ বাস্তবতা। বিডিআর হত্যাকাণ্ডে ভারতের ভূমিকা ছিল নিবিড় ও বহুমাত্রিক। এই ঘটনার একদিকে বিডিআর মেরুদণ্ডহীন ও অকার্যকর বাহিনীতে পরিণত করা হয়, অন্যদিকে সেনাবাহিনীর বনওয়াল ও আন্তর্জাতিক মর্যাদা ও দেশের সার্বভৌমত্বে আঘাত হানা হয়। এসবের প্রত্যক্ষ সুবিধাভোগী ছিল ভারত। নারকীয় এই হত্যাকাণ্ড থেকে 5টি কৌশলগত সুবিধা আদায় করতে চেয়েছিল দেশটি। পিলখানার বিদ্রোহ তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গত 30 নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে যে প্রতিবেদন জমা দেয়, সেখানে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের নিবিড় সম্পর্ক ছিল এবং এই হত্যাকাণ্ডের মাধ্যমে 5টি সুবিধা অর্জন করতে চেয়েছিল ভারত। সেগুলো হলো বিডিআর নেতৃত্বকে শূন্য করে মেরুদণ্ডহীন ও অকার্যকর বাহিনীতে পরিণত করা, বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্ব ও নৈতিকতা ভেঙে দিয়ে পুরো বাহিনীকে দুর্বল করে দেওয়া, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাবাহিনী আন্তর্জাতিক মর্যাদা লুণ্ঠিত করা, বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানা এবং সামরিক বাহিনী ও বিডিআরকে ভারত নির্ভরশীল করে তোলা। বিদেশি সংশ্লিষ্টতার বিষয়ে প্রতিবেদন একাধিক তথ্য তুলে ধরা হয়। 2008 সালের জুনে মেজর নাসির উদ্দিন বরিশালের ডিজিএফআইয়ের লেফটেন্যান্ট জেনারেল কর্নেল আব্দুস সালামের সঙ্গে দেখা করে জানান, তিনি সম্প্রতি বিদেশ থেকে ফিরছিলেন এবং একই বিমানে আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতাকে তিনি দেখেছেন, যারা ভারতের বারাসতে এর সঙ্গে বৈঠক শেষে দেশে ফিরছিলেন। সেখানে আবুল হাসনাত আবদুল্লাহ আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। মেজর নাসির জানান, ওই বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্রের পরিকল্পনা করা হয়েছে এবং লক্ষ্য ছিল আগামী 12 থেকে 15 বছরের মধ্যে সেনাবাহিনী নৈতিকভাবে দাঁড়াতে না পারে সেরকম আঘাত হানা। 2008 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র থেকে ফিরে মেজর জেনারেল নাসির উদ্দিন ট্যুরিস্ট ভিসার জন্য ভারতীয় হাই কমিশনারে গেলে সেখানে তার সঙ্গে দেখা হয় সেখানকার কর্মকর্তা নিরাজ শ্রীবাস্তবের। নির্বাস শ্রীবাস্তব তাকে বলেন, বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ এবং পাকিস্তানের দর্শন অনুসরণ করে। বাংলাদেশের আর্মি, নেভি ও এয়ারফোর্সের ডক্ট্রিন পাকিস্তানের মতোই। এরপর তিনি পদুয়া প্রসঙ্গে বলেন, সেখানে বিডিআর 16 থেকে 17 জন বিএসএফকে সদস্যকে হত্যা করেছে এবং তিনি খুব কড়া ভাষায় মন্তব্য করেন, পদুয়া উইল নট গো আনচ্যালেঞ্জড অ্যান্ড আনপানিশড। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে নিরাজ শ্রীবাস্তব 2006 থেকে 2009 সাল পর্যন্ত বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের মিনিস্টার পদে কর্মরত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নায়েক মোহাম্মদ শহীদুর রহমান তার ঘনিষ্ঠ তোরাব আলীর বরাতে জানান, ভারতীয়দের সঙ্গে বৈঠকের পর পুরো পরিকল্পনা সাজানো হয় এবং সমন্বয়ের জন্য শেখ ফজলেনুর তাপসের বাসায় বৈঠক হয়। সেখানে নানক মির্জা আজম, ফজলেনুর তাপস, শেখ সেলিম, লেদার লিটন ও তোরাব আলী উপস্থিত ছিলেন। অফিসারদের হত্যার কথা উঠলে তোরাব আলী আপত্তি জানিয়ে বলেন, অফিসারদের হত্যা করা যাবে না। 25 ফেব্রুয়ারি সকাল 9:45 থেকে 10টার মধ্যে সাবেক এমপি গোলাম রেজা পিলখানা এলাকায় নর্দার্ন মেডিকেল কলেজের কাছে আলাউদ্দিন নাসিম, সাবেক এমপি মোর্শেদ, শেখ সেলিম এবং এর 4-5 জন সদস্যকে দেখেন, যাদের তিনি আগে থেকেই চিনতেন। 25 ফেব্রুয়ারি সাবেক এমপি পিলখানার ভেতরে ও বাইরে কিছু লোক দৌড়াদৌড়ি করতে দেখেন এবং কিছু মানুষকে ছোট টিনের ঘরে লাইফ জ্যাকেট খুলে রেখে পালাতে দেখেন। তাদের দেখে তারা মনে হয় তারা দেশের কেউ নয়। প্রতিবেদনে আরও বলা হয়, বিডিআর সদস্যদের সঙ্গে বিএসএফের যোগাযোগ ছিল এবং সেনাবাহিনী অভিযান শুরু করলে বিএসএফের সহায়তায় ভারতে পালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল তাদের। 25 থেকে 26 ফেব্রুয়ারি সন্ধ্যায় র্যাব গোয়েন্দা বিভাগ তথ্য পায় যে দুবাইগামী বিমানে বিডিআর সদস্য বা সন্দেহভাজনরা পালিয়ে যাচ্ছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা না পাওয়ায় ফ্লাইট আটকানো সম্ভব হয়নি।
25 থেকে 26 ফেব্রুয়ারি রাত 10:30-11টার দিকে পিলখানার গেট খুলে কয়েকটি মাইক্রোবাস বেরিয়ে যায়। লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত রওশনুল ফিরোজ একটি মাইক্রোবাসের দরজা খুলে ভেতরে 6-7 জন মুখ ঢাকা লোক দেখতে পান। তাদের একজন ইংরেজিতে বলছিল হু, মানে এটা কে, বলে চিৎকার করে দরজা বন্ধ করতে বললেন। রওশনুল ফিরোজের ধারণা হয় তারা বাংলাদেশি নন এবং সম্ভবত সামরিক ব্যক্তিত্ব। প্রতিবেদনের উপসংহারে বলা হয়, এসব ঘটনার প্রত্যক্ষ সুবিধাভোগী ছিল ভারত। ভারত এই ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল। 2001 সালে পদ্মা রৌমারী সংঘর্ষে বিএসএফ বিডিআর-এর কাছে পরাজিত হয়েছিল, যা ভারত কখনো মেনে নিতে পারেনি। নীরা শ্রীবাস্তবের পদ্মা উইল নট গো আনচ্যালেঞ্জড অ্যান্ড আনপানিশড মন্তব্য, অবিনাশ পালিওয়ালের লেখায় ভারতীয় হস্তক্ষেপের প্রস্তুতি বিবরণ এবং 16 মার্চ 2009 ইন্ডিয়া টুডেতে প্রকাশিত সৌরভ শুক্লার মোর দ্যান এ মিউনিটি প্রবন্ধ সব মিলিয়ে সন্দেহিতভাবে প্রমাণিত হয় বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের একটি নিবিড় সম্পর্ক ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের দাবির বিষয়ে যা বলেছে ভারতের হাই কমিশনারকে তলব করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যেসব দাবি জানিয়েছে তা নিয়ে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার দুপুরে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে কিছু দাবি তুলে ধরা হয়। এই সময় বাংলাদেশের সরকার কিছু বিষয়ে ভারতের কাছে উদ্বেগ তুলে ধরে। এই জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, 14 ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস নোটে যেসব দেওয়া বক্তব্য স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে ভারতের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ পরিবেশের অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ভারত সবসময়ই তার অবস্থান জানিয়ে আসছে। সেখানে আরও বলা হয়েছে, বন্ধুপ্রতিম বাংলাদেশের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড পরিচালনার জন্য ভারত কখনোই তার ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমরা আশা করছি বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার পরিস্থিতির জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার। এর আগে রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডের উস্কানির সুযোগ দেওয়া এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়েছে। সেখানে বলা হয়েছিল, ভারতের অবস্থানরত শেখ হাসিনা তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে নিয়মিত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। প্রিয় দর্শক, এই ধরনের নিউজ সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।